দেখুন, আমাদের পলিসিটা হচ্ছে এইরকম, যদি আগের মালিকানা থাকে এবং তাদের কোনো শেয়ার এখানে থাকে, আমরা চেষ্টা করব তাদের কাছে ফেরত দিয়ে দিতে। আমরা এটার মালিকানা ধরে রাখতে চাই না, এটা আমাদের কোনো অধিকারও নেই, নৈতিক অধিকারও নেই, আমাদের দরকারও নেই। ব্যক্তি খাতের ব্যাংক ব্যক্তি খাতেই থাকুক, কিন্তু যারা দুর্বৃত্তায়ন করেছেন তাদের যে মালিকানা সেটা কম্পেনসেট করতে তো হবে, কারণ ওইটা থেকে তো সরকারকেও ভর্তুকিটা দিতে হবে। সেই মালিকানা সরকারের কাছে থাকবে এবং সেই মালিকানার এগেনস্টে আমরা সেটা শেয়ার বিক্রি করতে পারি সরকার, সেখান থেকে কিছু অর্থ আসবে, তাদের সম্পত্তি অ্যাটাচ করে কিছু অর্থ আসবে, তাদের বিদেশ থেকে যদি কিছু আনা যায় সেটার মাধ্যমে আসবে। সেগুলোকে দিয়েই এই ভর্তুকি, মানে যে গ্যাপ হোলটা ক্রিয়েট হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা যেটা নিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি বা পরিবার, সেই গর্তটা মেটাতে হবে আমাদের। আংশিকভাবে হলেও আমরা এটা চেষ্টা করব। দেখুন, শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারেরও নাগরিকেরও। আমি মনে করি যে এখানে আমাদের সরকার এবং নাগরিক সমাজ সবাইকেই একটু রব তুলতে হবে যে এটা ঠিক না, দিস ইজ নট রাইট। একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার এসছে, তাকে এইভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করাটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, যাদের গ্রিভেন্স আছে সেটা ইন্ডিভিজুয়াল কেস বাই কেস বাই কেস এটাকে রিভিউ করা যেতে পারে, অবশ্যই দেখা হবে, দেখতে হবে। আমরাও দেখছি, এই যে যেমন বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ আসছেন, তাদের তো এটা তো তাদের গ্রিভেন্স একটা, তাই না, যে আমাদেরকে ডিজিএফআই দিয়ে গান পয়েন্টে আমাকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা জেনুইন গ্রিভেন্স, সেটা আমরা তাদেরকে চেষ্টা করব, যদি তাদের মালিকানা থাকে আমরা তাদের হাতে ফিরিয়ে দেবো, যদি মালিকানা ভবিষ্যতে ওনারা শেয়ার কিনে আসতে পারেন আমরা ওনাদের হাতে দিয়ে দেবো। বা যখন আমরা আমাদের শেয়ার বিক্রি করব সরকারের, ওই এস আলম গ্রুপের শেয়ার তো সরকারের কাছে আসবে আলটিমেটলি, কারণ ওটা দিয়ে তো আমরা কম্পেনসেট করবো, তাই না? সেই শেয়ারগুলো যদি অন্য কেউ কিনে নেয়, যারা কিনবে তারাই বোর্ডে যাবেন। এখানে আমাদের কোনো পক্ষপাতিত্ব নাই, আমরা একেবারে নির্মোহভাবে করব। যাদের শেয়ার থাকবে তারাই বোর্ডে যাবেন। কিন্তু একটা জিনিস আমরা করব, যে দুর্বৃত্তায়ন যারা করেছেন বা যাদের নামে রেপুটেশন খারাপ, সেই ধরনের লোককে ফিট অ্যান্ড প্রপার টেস্টের ভিত্তিতে আমরা একটু যাচাই বাছাই করব। আমরা এই জন্য সময় নিচ্ছি, আমরা তো একদিনে করছি না, আমরা খুঁজে খুঁজে বের করে পাঁচজন হয়ে গেলে আমরা একটা কমিটি গঠন করে দিচ্ছি। আমরা খুব বড় করছি না, আমরা 20 জনের করছি না, আমরা 5 জন 6 জন করে করছি। তো এটা আমাদের লক্ষ্য, যে সৎ, প্রফেশনাল, এক্সপিরিয়েন্সড এই ধরনের লোকদের দিয়ে আমরা চেষ্টা করব, এবং ক্ষুদ্র আকারের বোর্ডই আমরা চেষ্টা করব। তারপরে স্পন্সররা যখন আসবেন, কেউ কেউ শেয়ার কিনে যদি আর ঢুকেন, আস্তে আস্তে তারা মালিকানা নিয়ে নেবেন। আমরা কোনো এই মালিকানা সরকার চায় না, সরকার বাধ্য হয়েছে এখানে ইন্টারভিন করতে, দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি। আমাদের তো এখন অর্থের চাহিদা অনেক বেশি, প্রয়োজন অনেক বেশি। আমাদের অনেক এরিয়ার্স জমে গেছে, আমরা সবাই জানি, বিদ্যুৎ খাতে, জ্বালানি খাতে, সারের ক্ষেত্রে, এয়ারলাইন্সের ক্ষেত্রে, আরও অনেক ক্ষেত্রে চাহিদা আছে অর্থের। সেই জন্য আমরা চেষ্টা করছি যে আইএমএফ প্রোগ্রামটাকে যদি একটু, ফাইন্যান্সিং প্যাকেজটাকে একটু বাড়িয়ে, আমরা তো রিফর্ম করবই, যে কোনো রিফর্মে আমরা যেটা করছি সেটার সাপোর্টেই তারা যেন আমাদেরকে বেশি অর্থায়ন করে। যেমন পাকিস্তানকে আইএমএফের প্যাকেজে $7 বিলিয়ন উপর আছে, আমরা বলতেই পারি যে আমাদেরকে কেন $7 বিলিয়ন দেবে না, ওয়াই নট। তো আমরা জেনুইনভাবেই আমরা অ্যাপ্রোচ করব প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, যে আমরা রিফর্ম করব, কিন্তু আমাদের এই রিফর্মকে সাপোর্ট করতে হবে উইথ এডিশনাল রিসোর্স দিয়ে। আমি প্রথমেই বলবো যে আমরা একটা অডিট করে আমরা বুঝতে হবে যে আসলে চিত্রটা কী। অ্যাজ অফ নাও আমি যেটুকু জেনেছি, আমাদের যারা এটাকে মনিটর করেন, যে অ্যাট দিস পয়েন্ট আমাদের নেট পজিশন ইজ স্মল পজিটিভ, বাট দ্যাটস ক্যাশ ফ্লো, দ্যাটস নট অ্যাসেট, দ্যাটস দ্য ক্যাশ ফ্লো পজিশন। অর্থাৎ যে এক্সট্রা মানি ক্রিয়েশন হয়েছে এবং যে মানিটা তাদের হাতে আছে, নেট মানি ক্রিয়েশন মাইনাস দ্য অ্যামাউন্ট ইন হ্যান্ড, this is a positive number. So that's a small positive number, অল্প কয়েক কোটি, but that's a good news that we don't have to deal with immediately একটা বড় ডেফিসিট ফাইন্যান্সিং করার কোনো দরকার হবে না। টাকা ডলার দুটোই আমাদের জন্য মূল্যবান। আমরা যদি মনে করি যে বাংলা টাকার কোনো ভ্যালু নাই, তাহলে উই আর ইন দ্য রং
ওয়ে, থিঙ্কিং রং ওয়ে। আমি মনে করি যে টাকার মূল্য অনেক, টাকাতে আপনি 10-12% ইন্টারেস্ট পাবেন, ডলারে আপনি পাবেন 4-5%, 6%। কাজে টাকার রিটার্ন ভালো, টাকা ইজ এ ভ্যালুয়েবল অ্যাসেট, উই শুড অ্যাপ্রিসিয়েট দ্যাট। নাও, যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে ইনসেন্টিভ দিয়ে ডলার আনা যায় না। ইনসেন্টিভ ডাজন্ট ওয়ার্ক। আপনি ইনসেন্টিভ দিবেন, তার কালকে আরও ইনসেন্টিভ দিতে হবে, তারপর দিন আরও ইনসেন্টিভ দিতে হবে। আমি তো অলরেডি 82 টাকা থেকে তো আমি 120 টাকা দিচ্ছি, এর চাইতে বড় ইনসেন্টিভ কি আছে? 3 টাকা কি বেশি হলো 120 টাকা, এই 82 টাকা থেকে 120 টাকায়? কাজে দ্যাটস নট দ্য সলিউশন। আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনসেন্টিভ ডাজন্ট ম্যাটার, তুলে দিলেও কিছু আসে যাবে না। সরকার কবে তুলবে জানি না, এটাকে আমরা দেই না, এটাকে ফাইন্যান্স মিনিস্ট্রি দেয়। সো ইটস এ ফাইন্যান্স মিনিস্ট্রির সিদ্ধান্ত, তারা এটা রাখবেন না উঠাবেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত হলে আমি এটা উঠিয়ে দিতাম, এটুকু বলতে পারি। পরিচালকদের লায়াবিল করার বিষয়টা তো অবশ্যই আসবে যখন আমরা আইনগত প্রক্রিয়া শুরু করব। আইনগত প্রক্রিয়া কে শুরু করবে বলেন? ওই বোর্ডকে করতে হবে, তাদের সম্পদ লুট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তো সম্পদ লুট হয় নাই। আমাকে প্রক্রিয়াগতভাবে ভাবতে হবে, আমি বোর্ডটাকে কনস্টিটিউট করি, তারাই এটাকে আইনগতভাবে দিবে। আমরা সরকার সেখানে সহায়তা দিবে, সরকার সেখানে টেকনিক্যাল সাপোর্ট দেবে, সরকার সেখানে দুর্নীতি বিরোধী অভিযানের পার্ট হিসেবে একটা পার্টি হবে। কিন্তু আইনগত এটা তো দাখিল করতে হবে ওনাদেরকে, তাই না? সেটা তো আমরা জানি কেন প্রয়োগ করতে পারে নাই, সেটা নিয়ে আর আলাপ করে কোনো লাভ আছে বলেন? বর্তমানে রিজার্ভ আগের মতোই আছে, আমরা এখন কোনো রিজার্ভ বিক্রি করছি না, এটুকু বলতে পারি। দেখুন, আমি আগে একটা কথা বলেছিলাম যে আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছন দিকে নয়। লেটস মুভ ফরওয়ার্ড। এখানে আন্ডার ডিউরেস অনেক কিছু হয় নাই? আমি করতে চাইলেও কি পারতাম? হয়তো চাকরিটা ছাড়তে হতো, তাই তো? হ্যাঁ, সেটার দায়িত্ব ছিল গভর্নর সাহেবদের, কিন্তু নিম্নস্থ কর্মকর্তাদের কিন্তু সেই জায়গায় যাওয়ার মতো সৎসাহস এবং আর্থিক সক্ষমতাটা থাকে না অনেক ক্ষেত্রে। চাকরির জন্য তাদেরকে অনেক কিছুই করতে হয়, এটা আমরা বুঝি, আপনারাও বুঝেন। কাজেই সব জায়গাতেই যখন নির্দেশিত হয় তখন অনেক কিছুই হয়ে যায়। কাজেই আমাদের দায়িত্ব, এটা লিডারশিপ অব দ্য ইনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে যে নির্দেশিত না হওয়া এবং নির্দেশিত না করা। যেটা হওয়ার উচিত সেইভাবেই যেন নোটটা আসে এবং সেটাকে রেসপেক্ট করে ডিসিশনটা নেওয়া। সেটা হয় নাই, দুর্ভাগ্যজনক। কিন্তু আমি যদি একটা অফিসারকে সেই জন্য নিয়ে জেলে ভরে দেই, সেটা কি আবার জাস্টিস সার্ভ হবে? আপনারা চিন্তা করেন।